গল্প পূর্ণিমায় বিলিনচন্দ্র। লেখিকা সাদিয়া আক্তার। সূচনা পর্ব। ভরা মজলিসে পোলাওতে পাথর পাওয়াতে পুনমের গালে পরপর 2টা চড় দিল। ওর 14 বছর বয়সী পুনম গালে হাত দিয়ে অবাক চোখে তাকিয়ে আছে। গাল বরাবর আরেকটি চড় পড়তেই পুনমের ধ্যান ভাঙ্গে। শোনা যায় তার মা রোজিনা গমগমে স্বরে বলছে, চাল বাছার সময় ধ্যান কই ছিল তোর? কোনো কাজটাও তো ঠিকঠাক করতে পারিস না। মায়ের কথা শুনে পুনম মাথা নিচু করে ফেলে। পরক্ষণেই মায়ের আহাজারি শুনতে পায়, মেয়েটার কি হবে, না আছে রূপ, না আছে গুণ, না একটু পড়াশোনায় ভালো। পুনম পড়াশোনায় এবারের ছাত্রী, 10 থেকে 15-র মধ্যে থাকা ছাত্রী। আজকে তার গালে 3টা থাপ্পড় পড়ার কারণ হল তার মামি। পুনম এক পলক সবার দিকে তাকিয়ে দৌড়ে তাদের জন্য বরাদ্দ ঘরে চলে যায়। বালিশে মুখ গুজে কাঁদতে কাঁদতে সকালের কথা মনে করতে থাকে। মামা বাড়িতে বেড়াতে এসেছে তারা, মা রোজিনা বেগম, তারা 3 বোন রূপসা, পুনম আর নিশা। সকালে মামি পুনমের 2 বোনকে শপিং করাতে নিয়ে যাওয়ার সময় তাকে মিষ্টি স্বরে বলে গেছে কিছু কাপড় ভাজানো আছে, আর আজ দুপুরের জন্য রান্নাঘরে পোলাওর চাল আছে, সেগুলো বেছে ধুয়ে রেখে দিতে। পুনম কোনো রকম মাথা নাড়িয়ে নেয়ার সম্মতি দিয়েছিল। মামা মামি খালারা তার 2 বোনকে খুব আদর করেন, কারণ তার 2 বোন রূপে গুণে অপরূপা। পুনম কালো কোনো কিছু পারে না। সবার ধারণা যদি কিছু করতে পারে তাহলে রূপসা, নিশাই করতে পারবে। পুনমের দ্বারা কিচ্ছু হবে না। বেশ ছোট থেকেই পুনম এই কথাগুলো শুনতে শুনতে বড় হয়েছে, তার কাছে এগুলো দুধ ভাতের মতো। এগুলো শুনতে শুনতে সে এখন নিজেও মানে তার দ্বারা কিছু সম্ভব না। সে জীবনে কিচ্ছু করতে পারবে না। পুনমের বাবা পারভেজ সাহেব থমথমে মুখে বসে আছেন। পুনমকে যখন মারা হয় তখন তিনি উপস্থিত ছিলেন না। গতকাল তার স্ত্রী কন্যা চলে আসলেও সে আসতে পারেনি, তাই আজ এসেছে। বিকাল পর্যন্ত থেকে সবাইকে নিয়ে বাড়িতে রওনা দিবে, তবে শ্বশুর বাড়িতে এসে স্ত্রীর কান্না শুনে ভরকে গেল। দ্রুত তার দিকে এগোতে নিলে শুনতে পায় স্ত্রী রোজিনা বেগমের আহাজারি। ভাবি, আমার পেটে অমন একটা মেয়ে কিভাবে হলো? হয়তো একটা পোলা দিত আল্লাহ, তাও মানা যাইত। রোজিনা বেগমের কথার উত্তরে তার ভাবি সান্ত্বনা স্বরে বল, কি করবা রোজিনা, সবই কপাল, দেখো তোমার আর 2টা মাইয়া কি সুন্দর, আর ওইটা এমন কালো হইল কেমনে? আর নামটাও রাখছে পুনম, তবে ওর নামের লাগে মিলছে, দেখতেও আন্ধার রাইত, নামেও আন্ধার রাইত। সম্বন্ধী বুয়ের এমন কথা শুনে চুপ থাকতে পারল না পারভেজ সাহেব। সে গম্ভীর স্বরে বলল, আমার মেয়ে কালো না ভাবিস, ড্যাম বর্ণ। রোজিনা বেগমের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে, এমন মরা কান্না কাঁদছ কেন? পারভেজ সাহেবের কথা শুনে রোজিনা ঢোক গিল। পারভেজ সাহেব মেয়েদের গায়ে হাত তোলা পছন্দ করেন না। সে মানে তার 3 মেয়ে 3টা জান্নাত। কি হলো বলো, কি করেছে আমার মেয়ে যার জন্য তুমি এভাবে কাঁদছ? পারভেজ সাহেবের কথার উত্তরে রোজিনা বেগমের বড় ভাই রিয়াজ সাহেব বলল, আমি বলছি। পারভেজ সাহেব তাকায় রিয়াজ সাহেবের দিকে। রিয়াজ সাহেব বলল, সকালে ওর মামি ও রোজিনা সহ সবাই শপিং এ গিয়েছিল। যাওয়ার আগে পুনমকে বলে গেছে কাপড় ভিজিয়ে রাখা আছে, সেগুলো একটু ধুয়ে রাখতে আর চালটা বেছে রাখতে। তোমার অকর্মা মেয়ে চাল বাছতে পারেনি, খেতে গিয়ে আমার পাতে পাথরের কণা পড়েছে। আমি এমনিতে অসুস্থ। রিয়াজ সাহেব ঘটনা এমনভাবে বললেন যেন এখানে পুনমের দোষটাই বেশি। পারভেজ সাহেব সকলের দিকে তাকিয়ে বলল, পুনম কোন ঘরে আছে? নিশা লাফ দিয়ে উঠে বলল, আব্বা আমার সাথে আসো। পারভেজ সাহেব ছোট মেয়ের পিছন পিছন যায়। সে যেতেই রোজিনা হাফ ছেড়ে বাঁচে। পুনমের মামার মুখে হাসি ফুটে। এই মেয়েটাকে তাদের কারোই পছন্দ না, তার অমন সুন্দর বোনের পেটে অমন কালো মেয়ে হলো কিভাবে তারা ভাবতে পারে না। নিশা বাবাকে পুনম আপার ঘরে দিয়ে এসে কুটিল হাসে। তার আব্বা পুনম আপাকে একটু বেশিই ভালোবাসে, তাই সে হিংসেয় নিশা জ্বলে পুড়ে যায়। রূপসা আর নিশার মধ্যে একটু বেশিই ভাব, তাই সে চল বড় আপার কাছে। তাকে নিয়ে পুনম আপার বিচার সভা দেখবে। অপরাধী চেহারা করে পুনম মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পারভেজ সাহেব মেয়ের মুখের দিকে তাকায়, কাঁদতে কাঁদতে চোখের 2 কোণা ফুলে গেছে। সে ড্যাম বর্ণ হলেও গালে 5টা আঙ্গুল জ্বলজ্বল করছে। মেয়েটা শুয়েছিল বালিশে, মুখ গুজে সেখান থেকেই টেনে নিয়ে এসেছে। তুমি কি তোমার মামির দেওয়া সব কাজ করেছ? পারভেজ সাহেবের গম্ভীর স্বরে কেঁপে ওঠে পুনম, তবুও কোনো রকম মাথা নাড়িয়ে নেয়ার সম্মতি দেয়। পুনম মাথা নাড়িয়ে নেয়ার সম্মতি দিতেই ঠাস করে একটা থাপ্পড় পড়ে পুনমের গালে। উপস্থিত সবাই বেশ খুশি হয়। পুনম পারভেজ সাহেব না তাকিয়ে বুঝতে পারে। পারভেজ সাহেব আবারও বলল, তোমার মামি যখন তোমাকে রেখে ওদের নিয়ে শপিং এ যাওয়ার সময় কাজের কথা বলেছিল তখন তুমি কিছু বলেছিলে? পুনম আবারও না সম্মতি দিতে আরেকটা থাপ্পড় মারে।
তুমি তখনই কেন বলনি তুমি এ বাড়ির কাজের লোক না, যে তোমাকে দিয়ে কাজ করাবে? তুমি তখনই কেন বাড়িতে চলে যাওনি কেন? নাকি বাড়িতে যাওয়ার মতো টাকা তোমার কাছে ছিল না? ছিল না, কথা চিল্লিয়ে বলে ওঠে পারভেজ সাহেব। উপস্থিত সবাই কেঁপে ওঠে। রিয়াজ সাহেব ও তার স্ত্রী থমথমে মুখে বসে আছে। ওই যে বলে না, ঝিকে মেয়ে বুকে বুঝায়, পারভেজ সাহেব সেই পন্থাই অবলম্বন করেছেন। উনি ৩টা থাপ্পড় স্ত্রী সম্বন্ধী ও তার বুকে দিয়েছেন, এমন বুঝিয়েছে উপস্থিত সবাইকে। পারভেজ সাহেব পিছন ফিরে স্ত্রীর দিকে তাকিয়ে বলে, ৫ মিনিট সময় দিলাম, এর মধ্যে রেডি হয়ে এসো। পারভেজ সাহেবের কথা শুনে ৩ মা মেয়ে হতদন্ত হয়ে দৌড় দেয় নিজেদের ব্যাগ আনার জন্য। তিনি পুনমের দিকে আবার তাকিয়ে বলল, আজ থেকে মনে করবে এই দুনিয়ায় তোমার কোনো আত্মীয় নেই, তুমি শুধু তোমার জন্ধ। নিজেকে ভালোবাসো আগে। বলেই পুনমের হাত ধরে হনহন করে টেনে নিয়ে যায় বাড়ির বাইরে। অটো ঠিক করে মেয়েকে বুকে জড়িয়ে উঠে বসে ৬ সিটের অটোতে অপর পাশে উঠে বসে ৩ মা মেয়ে। সাই সাই করে চলতে থাকে অটো। বাসায় পৌঁছে পুনমকে ডাকতে যেয়ে দেখে পুনমের গা হালকা গরম। রোজিনা ২ মেয়েকে নিয়ে নিজের মতো নেমে যায়। তার মুখটাও থমথমে, সে তার ভাইয়ের অপমান মেনে নিতে পারছে না। পারভেজ সেদিকে একবার তাকিয়ে মেয়েকে বুকে জড়িয়ে ধীর স্বরে ডাকে, আম্মা ও মা, মাগো উঠ। পারভেজ সাহেবের কণ্ঠস্বর বুঝে আসছে। এই মেয়েটা একদম তার মায়ের মতো হয়েছে, সবকিছু তার মায়ের মতো। গরমের সময় তার জন্য দৌড়ে শরবত করা, শীতের দিনে ভোরবেলা উঠে তার উর জন্য গরম পানি করে দেওয়া। একজন মা তার ছেলের যেমন খেয়াল রাখে, পুনম ও তার বাবার খেয়াল রাখে। ধীরে ধীরে পুনমকে বিছানায় শুইয়ে দেয়। পুনম আব্বার দিকে তাকায়। মাগো, দুপুরে খেয়েছিলে? না। পুনম বলতেই দীর্ঘশ্বাস ছাড়ে পারভেজ সাহেব। দীর্ঘ ৫ বছর পর আজ শ্বশুর বাড়িতে পা দিয়েছিল পারভেজ সাহেব। শ্বশুর বাড়ির রাস্তায় পা না দেওয়ার প্রথম কারণও ছিল পুনম। সেবার পুনমের খালাসহ সবাই বেড়াতে গিয়েছিল। তাই পুনমের খালা সবার জন্য জামা কাপড় এনেছিল, তাদের ৩ বোনের জন্যও এনেছিল। সেবার পুনম রূপসার জন্য আনা কালো জামাটা হাতে নিয়ে বলেছিল, খালাম্নি, এটা আমি নেই, আমার পছন্দ হয়েছে। পুনমের খালা পুনমের হাত থেকে জামাটা ছিনিয়ে নিয়ে বলে ওঠে, তুই তো এমনি কালা, এই কালো জামা পরলে তোরে আরও কাইল্লা লাগব। সেদিন ৯ বছরের পুনম গায়ের রঙের তফাৎ না বুঝলেও পছন্দের জামা না পেয়ে মন খারাপ করেছিল। সেদিন সবটাই অবলোকন করেছিল পারভেজ সাহেব, তবে কাউকে কিছু বলেনি। তার পরের দিন চলে আসে নিজের পরিবার নিয়ে। এরপর ৫ বছর আর সেদিকে পা বাড়াননি। তবে এবার রিয়াজ সাহেবের অনেক অনুরোধ ফেলতে না পেরে সবাইকে পাঠিয়েছিলেন, কথা ছিল আজ তিনি যাবেন। যদি জানত তার দুঃখী মেয়েটার কপালে এবারও অপমান লেখা থাকবে, তাহলে আর কোনো দিনও পাঠাত না। আব্বা আর খাব না। পুনমের কথায় ধ্যান ভাঙ্গে পারভেজ সাহেবের। সে পুনমকে একটা নাপা খাইয়ে আবার শুতে বলে চলে যায় বাইরে। উঠানে বসে ভাবতে থাকে, তার প্রথম সন্তান রূপসার জন্মের পর রোজিনা চেয়েছিলেন এবার তার একটা ছেলে হোক, কিন্তু তার ফরিয়াদ আল্লাহ তায়ালা কবুল করে নাই। হয়েছে মেয়ে, তাও আবার কালো। সেদিন তাকে পারভেজ সাহেব কোলে নিয়ে নাম দিয়েছেন পুনম ঘ। একে ছেলে না হওয়া, ২ গায়ের রং কালো হওয়াতে ছোটবেলা থেকেই পুনম তার মায়ের অবহেলার পাত্রী। চলবে। গল্প পূর্ণিমায় বিলিনচন্দ্র। লেখিকা সাদিয়া আক্তার। পর্ব ২। শফিউল স্টারের ক্লাস চলছে। পিনড্রপ সাইলেন্স, শুধু বোর্ডে খসখসে চকের শব্দ ছাড়া আর কোনো শব্দ নাই। সেই ক্লাসেই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে পুনম। ৬টা থাপ্পড়ে ৩ দিন জ্বরে কাটিয়ে আজ এসেছে স্কুলে। আজকে যে শফিউল স্টারের ক্লাস আছে সেটা পুনম এক প্রকার ভুলে গিয়েছিল। স্টার যখন ক্লাসে ঢুকে তখনই মনে পড়ে, পুরো স্কুলে শফিউল স্টারের মতো কড়া ও গম্ভীর স্নার আর নেই। পুনমের মনে হয় প্রত্যেকটা স্কুলে এরকম একজন করে টিচার আছে। আজ এসেই সর্বপ্রথম তাকে শফিউল স্নার না আসার কারণ জিজ্ঞাসা করেন। উত্তরে পুনম বলল, জ্বর এসেছিল। শফিউল স্নার ভ্রু কুঁচকে বসতে বলে। পুনম বসে যায়, তবে বিপত্তি বাধে পড়া ধরার সময় সেদিনের কানটা তার কনফিডেন্ট লেভেল ডাউন করে ফেলেছে। মুখ দিয়ে কেন যেন পড়াই বের হচ্ছে না। আখরি টেলিং ইয়ে নিউ পুনম সলভ দিস কুইজেশন। গড়গড় করেন ডারাশন সলভ করা পুনম আজ বাধাপ্রাপ্ত, অথচ কিছুদিন আগেই শফিউলস ডার তাকে পার্সোনালি এমনভাবে ডারাশন বুঝিয়েছে যে সে সারাজীবন মনে রাখতে পারবে। পুনমকে কিছু বলতে না দেখে স্নার তার চিরচেনা স্বরে বল, দাঁড়িয়ে থাকো। পুনম মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে থাকে। ১০ মিনিট দাঁড়িয়ে থাকার পর তার মনে হচ্ছে সে বলতে পারবে, ইভেন বোর্ডে লেখা ট্যাগ কুইজেশনটাও সলভ করতে পারবে। স্টার পুনমের হাসফাস টের পায়। পিছন ফিরে বলে, এটাকে কে সলভ করতে পারবে?
পুনম হাত উঠায় স্নেহার ইশারায় তাকে ডেকে চক হাতে দেয়। পুনম মিনিটের মধ্যে 5টা কুইয়েশন সলভ করে। তা দেখে স্নেহার মুচকি হেসে গম্ভীর স্বরে বলল, আরও ভালো করতে হবে। পুনম মাথা নাড়িয়ে চলে যায়। স্ডারটা তাকে স্নেহ করে নাকি স্ডার এমনি পুনম বুঝতে পারে না, তবে মাঝে মধ্যে স্ডার তার অনেক হেল্প করে, যেটা রোল 10-এর পরের ছাত্রছাত্রীদের জন্য বিরল। একে একে সব ক্লাস শেষ করে ছোট বোন নিশাকে নিয়ে স্কুল থেকে বের হয় পুনম। চঞ্চল নিশা এদিক ওদিক ছুটে লাফিয়ে হাঁটতে থাকে। পুনম সাবধান করে বোনকে, এর কিছু হলে তার কপালে বকা জুটবে। দুপুর 1:30 জোহরের আয়ান পড়েছে অনেক আগে। পারভেজ সাহেব দোকান বন্ধ করছে। বাজারে তার 5টা দোকান আছে, 3টা ভাড়া দেয়া আর 2টা সে নিজে চালায়। রেডিমেড কাপড় ও গজ কাপড়, 3 পিস এগুলোই বিক্রি করে। সামনে ঈদ, বেচা কেনাও ভালো হবে, তাই কাল ঢাকা যাবে মালামাল আনতে। নিজের সাইকেলটা নিয়ে বাজারের এক চত্বর পেরুতেই সামনে পড়ে পুনমের স্কুলের টিচার শফিউল স্ডার। ইনি পুনমদের স্কুলের হেড মাস্টারও বটে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাকুম আসসালাম। পারভেজ, তোমার সাথে কথা আছে, কিছুক্ষণ সময় দিতে পারবে? পারভেজ সাহেব হাসি মুখে দাঁড়িয়ে যায়। সত্তরের কোটা থাকা শফিউল স্যার এখনও বেশ শক্তপোক্ত। তারা গিয়ে একটা চায়ের দোকানে বসে। তোমাকে কিভাবে বলব বুঝতে পারি না পারভেজ, তোমাদের নিজস্ব ব্যাপার, তারপরও বলছি পুনমের কি কোনো টিচার নেই বাসায়? পারভেজ সাহেব ভ্রু কুঁচকে ফেলে, তার 3 মেয়ের জন্যই টিচার রাখা আছে বাসায়। তাহলে এখানে স্যার শুধু পুনমের কথাই জিজ্ঞেস করল কেন? না স্যার, ওদের বাসায় আলাদা টিচার রাখা আছে তো। ও, আমি ভাবলাম তোমার বাকি 2 মেয়ে বেশ ভালো পড়াশোনায়, তাহলে পুনম এমন কেন? ও একটু এমনি পড়াশোনায় খুব একটা চতুর না। না পারভেজ, পুনম তোমার বাকি 2 মেয়ের থেকে ব্রিলিয়েন্ট। ইভেন ওকে কোনো পড়া একবারের বেশি বুঝানো লাগে না, তবে কনফিডেন্স লেভেলটা একটু কম, এই যা। শফিউল স্টার থেমে আবার বলে, তোমাদের ঘরোয়া ব্যাপারে বলতে চাই না, তবুও বলি মেয়েটা হয়তো কোনো কারণে হীনমন্যতায় ভুগে, তার যে কোন কাজের আগ্রহ কম। যেন সে জানেই সে পারবে না। পারভেজ ভাবনায় ডুবে যায়, কি বলবে ভেবে পায় না। শফিউল স্যার পারভেজ সাহেবের মুখের দিকে তাকিয়ে বল, আজ আসি, আর পুনম মেয়েটা দিকে একটু খেয়াল করো, মেয়েটা কেয়ার পেলে আরও ভালো রেজাল্ট করতে পারবে। পারভেজ সাহেব ভাবতে ভাবতে বাসায় পৌঁছায়। হঠাৎই তার বাড়ির সামনে গাড়ি দেখে ভ্রু কুঁচকে যায়। এত বড় গাড়ি তাদের বাসার সামনে কেন? বাসায় ঢুকে আরও অবাক হয়, পুরো ড্রয়িং রুমে মেহমানের ছড়াছড়ি। তার শালি সমুন্দি সবাই উপস্থিত, সাথে আরও অচেনা মানুষ। ওই তো দুলাভাই এসে পড়েছে। রুবির কথায় সবাই পারভেজ সাহেবের দিকে তাকায়। পারভেজ সাহেব ভরকে যায়, তবুও নিজেকে সামলে এগোয়। আসসালামু আলাইকুম দুলাভাই, দেখেন কারা এসেছে। পারভেজ সালামের উত্তর নিয়ে কথা বলে সবার সাথে। কথাবার্তায় বুঝতে পারে তার বড় মেয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে তারা। পারভেজ সাহেব স্ত্রীর দিকে তাকায়, তার মুখ দেখে মনে হচ্ছে সে রাজি। রাজি হবেই না কেন? সরকারি চাকরি করা পাত্র হাতছাড়া করা যায় নাকি? রোজিনা পারভেজ সাহেবকে অন্য দিকে নিয়ে যায়। তারা আজই আংটি পরিয়ে রাখতে চাচ্ছে, আপনি কি বলেন? এভাবে হুট করে সব হয় না রোজিনা, দেখাশোনার একটা ব্যাপার, আজে মেয়ে রাজি কিনা সেটাও দেখতে হবে। মেয়ে রাজি, ছেলে মাশাল্লাহ রাজপুত্র। পারভেজ এক পলক ভ্রু কুঁচকে ছেলের দিকে তাকিয়ে রোজিনাকে বলে, এর মধ্যে রাজপুত্র কই পেলা তুমি? শ্যামলা গায়ের রঙের ছেলেরাই বুঝি রাজপুত্র হয়, মেয়েরা হয় না। পারভেজ সাহেবের কথা শুনে রোজিনা বেগম থতমত খেল, পরে মুখ বাঁকিয়ে বল, সোনার চামচ বাঁকাও ভালা। কথাটা বলেই রোজিনা চলে যায়। পারভেজ সাহেব বুঝে এখানে তার না টিকবে না, তাই চুপচাপ দেখতে থাকে কে কি করে। সব শেষে ঠিক করা হয় আজকে আংটি পরিয়ে রেখে যাবে, আগামী শেষের শুক্রবার বিয়ে। সব ফাইনাল করে খাওয়া দাওয়া শেষ করে সবাই চলে গেল, শুধু থেকে গেল রোজিনার ভাই বোন। দেখলে দুলাভাই, আমাদের উছিলায় কেমন বড়লোক জামাই পেলে বড় মেয়ের জন্য। রুবির কথায় পারভেজ সাহেব হাসে, তখন রিয়াজ সাহেব মুখ কুঁচকে বল, ও কি কখনো আমাদের কাজের শুকরিয়া আদায় করেছে নাকি? এই সম্বন্ধটাও তো আমাদের জন্যই এলো। পারভেজ সাহেব এবারও হাসল, কিছু বলল না। তখনই রোজিনা বলল, মেয়েটাকে ভালোই ভালোই বিদায় করতে পারলেই হয়, এরপরে মেঝো মেয়েটার বিয়ের জন্য যৌতুকের ব্যবস্থা করতে হবে। হনে আপা, তোর মেঝা মেয়ের যেই ছিরি, যৌতুক ছাড়া কোথায় বিয়ে দিবি? পারভেজ সাহেব এবার আর চুপ থাকলেন না, হাসি মুখেই বলল, তোমরা আমার মেয়েদের জন্য অনেক চিন্তা করো রুবি, তার জন্য ধন্যবাদ, তবে আমার পুনমের চিন্তা তোমরা বাদ দাও, আমার মেয়ে তো, ওর চিন্তা না হয় আমিই করলাম। বলেই পারভেজ সাহেব উঠে চলে যায় ঘরে। পারভেজ সাহেবের মিষ্টি স্বরে তিক্ত কথাটা হজম করতে পারল না। রুবি খিটমিট করে রোজিনাকে বলল, দেখ আপা, দুলাভাই কি বলে, আমরা কি তোর মেঝো মেয়ের ভালো চাই না?
রোজিনা কি বলবে ভেবে পেল না, অন্য প্রসঙ্গে কথা উঠাল। 3 ভাই বোন, বিয়েতে কতজন দাওয়াত দিবে, ছেলের বাড়ি থেকে কতজন আসবে, সেই বিষয়ে কথা বলতে থাকল। পুনম নিজের ঘরে দেয়ালে রংতুলি চালিয়ে যাচ্ছে। এই 13টা তুলি ও 56 সেডের রমই হচ্ছে পুনমের সবচেয়ে পছন্দের স্থান। পারভেজ সাহেব পুনমের ঘরে ঢুকে মেয়ের ঘরের দেয়ালে তাকিয়ে অবাক হয়। দক্ষিণ পাশের দেয়ালটা মানে হচ্ছে একটা গ্যালাক্সি। এতটাই রিয়েলিস্টিক যেন হাত বাড়ালেই পুরো সৌর জগৎটাই হাতের মুঠোয় পাওয়া যাবে। না, পুনম বলতেই দীর্ঘশ্বাস ছাড়ে পারভেজ সাহেব। দীর্ঘ 5 বছর পর আজ শ্বশুর বাড়িতে পা দিয়েছিল পারভেজ সাহেব। শ্বশুর বাড়ির রাস্তায় পা না দেওয়ার প্রথম কারণও ছিল পুনম। সেবার পুনমের খালাসহ সবাই বেড়াতে গিয়েছিল। তাই পুনমের খালা সবার জন্য জামা কাপড় এনেছিল, তাদের 3 বোনের জন্যও এনেছিল। সেবার পুনম রূপসার জন্য আনা কালো জামাটা হাতে নিয়ে বলেছিল, খালাম্নি, এটা আমি নেই, আমার পছন্দ হয়েছে। পুনমের খালা পুনমের হাত থেকে জামাটা ছিনিয়ে নিয়ে বলে ওঠে, তুই তো এমনি কালা, এই কালো জামা পরলে তোরে আরও কাইল্লা লাগব। সেদিন 9 বছরের পুনম গায়ের রঙের তফাৎ না বুঝলেও পছন্দের জামা না পেয়ে মন খারাপ করেছিল। সেদিন সবটাই অবলোকন করেছিল পারভেজ সাহেব, তবে কাউকে কিছু বলেনি। তার পরের দিন চলে আসে নিজের পরিবার নিয়ে। এরপর 5 বছর আর সেদিকে পা বাড়াননি। তবে এবার রিয়াজ সাহেবের অনেক অনুরোধ ফেলতে না পেরে সবাইকে পাঠিয়েছিলেন, কথা ছিল আজ তিনি যাবেন। যদি জানত তার দুঃখী মেয়েটার কপালে এবারও অপমান লেখা থাকবে, তাহলে আর কোনো দিনও পাঠাত না। আব্বা আর খাব না। পুনমের কথায় ধ্যান ভাঙে পারভেজ সাহেবের। সে পুনমকে একটা নাপা খাইয়ে আবার শুতে বলে চলে যায় বাইরে। উঠানে বসে ভাবতে থাকে, তার প্রথম সন্তান রূপসার জন্মের পর রোজিনা চেয়েছিলেন এবার তার একটা ছেলে হোক, কিন্তু তার ফরিয়াদ আল্লাহ তায়ালা কবুল করে নাই। হয়েছে মেয়ে, তাও আবার কালো। সেদিন তাকে পারভেজ সাহেব কোলে নিয়ে নাম দিয়েছেন পুনম ঘ। একে ছেলে না হওয়া, 2 গায়ের রং কালো হওয়াতে ছোটবেলা থেকেই পুনম তার মায়ের অবহেলার পাত্রী। চলবে। গল্প পূর্ণিমায় বিলিনচন্দ্র। লেখিকা সাদিয়া আক্তার। পর্ব 3। রাতের খাবারের পর রিয়াজ সাহেব সস্ত্রীক চলে যায় বাসায়, তার ছেলে মেয়ে একটা আছে। রুবিও চলে যায় নিজের বাসায়। পারভেজ সাহেব খাওয়া শেষে রোজিনাকে বলল, এখন কিছু ধোয়া লাগবে না, পরে করো, সব গুছিয়ে দ্রুত ঘরে আসো। তাদের 3 মেয়ে খেয়ে দেয়ে নিজেদের ঘরে চলে গেছে। যদিও পারভেজ সাহেব নিশাকে এই বয়সেই আলাদা ঘর দিতে চায়নি, তবুও নিশার জোরাজুরিতে দিতে হয়েছে। পুনমদের বাড়িটা 3 তলা। পারভেজ সাহেব আগের মেট্রিক পাশ, বড্ড শৌখিন মানুষ, তাই বাড়িটাও নিজের জমাইত অর্থ দিয়ে সুন্দরভাবেই বানিয়েছে। 3 তলায় ভাড়া দেওয়া এখানে যারা জেলা ভিত্তিক সরকারি অফিসার আছে তারাই নিয়েছে। 2টা ফ্যামিলি থাকে 2 সাইটে, বাসা ভাড়া, দোকান ভাড়া, নিজের ব্যবসার টাকা, সব মিলিয়ে তাদের আলহামদুলিল্লাহ চলে যায়। ঘড়ির কাঁটা 10টার দিকে যেতেই রোজিনা বেগম ঘরে ঢুকল। ঘরে ঢুকেই দেখে পারভেজ সাহেব খাটের এক কোণে বসে আছে। রোজিনা বেগম দুয়ার লাগাতে লাগাতে বলল, কি যেন কথা বলবে? বসো সামনাসামনি। রোজিনা বেগম পারভেজ সাহেবকে সামনে রেখে খাটের অপর পাশে বসল। পারভেজ সাহেব বলল, আমার বাড়িতে মেহমান আসল আমিই জানলাম না, আবার বড় মেয়েটা বিয়েও ঠিক করে ফেললা, এটা কি ঠিক? খোঁজ খবর রাখবর এর একটা বিষয় আছে না? খোঁজ খবর সব রুবিই নিচ্ছে, ওর নন্দের ছেলে খাদ্য অধিদপ্তরে চাকরি করে। পারভেজ সাহেব বুঝলেন সব আটসাট বেঁধেই নেমেছে। তবুও শান্ত স্বরে বল, বিয়ে মানুষের জীবনে একবারই হয়, তাই মা বাবা হিসেবে আমাদের দায়িত্ব মেয়েকে সঠিক পাত্রস্থ দিয়ে বিদায় করতে। পাত্র সঠিক এবং হাজারে একটা হলেও সে শুধু চাকরির দিকে, আমি চারিত্রিক গুণাবলীর কথা বলছি। তুমি কি ভেবেছ রুবি যে আমার মেয়েটাকে এত ভালোবাসে সে তাকে কোনো চরিত্রহীন ছেলের কাছে বিয়ে দিবে? তুমি কথার অন্য মানে বের করছ রোজিনা। আমি সেকথা বলিনি। তো কি কথা বলতে চাও? এখন আমার বোনের দ্বারা এই সম্পর্ক এসেছে তাই এমন করছো, তাই না? এখানে আমি এমন কোনো কথা বলিনি রোজি। তবে তুমি ও জেনে রাখো, বিয়ে তো আমি ওই ছেলের কাছেই দিব, আর আমার মেয়েও রাজি চাইলেও তুমি আমাদের কন্ট্রোল করতে পারবা না, চিল্লিয়ে বল রোজিনা। হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে পারভেজ সাহেব। 22 বছরের দাম্পত্য জীবনে এই প্রথম রোজিনা তার সামনে এমন চিল্লাচিল্লি করে কথা বলছে। সে বুঝে গেছে সব হাতের বাহিরে চলে গেছে। সে গম্ভীর স্বরে বল, শোনো রোজি, তোমরা মানুষ, কোনো রোবটকে কন্ট্রোল করা যায়, মানুষকে না। এতদিন আমার কথা মতোই সংসার চলেছে, তার মানে এই না যে এই সংসারে তোমাদের কোনো মতামত গ্রহণ করা হয়নি। সব বুঝে যেটা তোমাদের জন্য ভালো হবে সেটাই আমি সর্বদা করেছি।
থেমে আবারও বললেন, এই বিয়ের সকল কাজ করব, বাবা হওয়ার দায়িত্ব থেকে এক চুলও নড়ব না, তবে মনে রেখো বিয়ের পরে মেয়ের সকল দায়িত্ব তোমার, আর ভবিষ্যতে কোনো সমস্যা হলে সেটার দায়ভার ও তোমার ভাইবোনদের চুকাতে হবে। বলেই একসাইড হয়ে শুয়ে পড়ে। রোজিনা বেগম হতভম্ব হয়ে তাকিয়ে থাকে পারভেজ সাহেবের দিকে, তবে কিছু বলে না, মাথা নিচু করে চুপচাপ শুয়ে পড়ে। রূপসা নতুন ভাবনায় বিভোর। রাত 12টা বাজে, এখনও ফোনে কথাবার্তা চলেছে। অপর পাশ থেকে কিছু বলতেই লজ্জা পেল রূপসা। আপনি খুব অসভ্য। অপর পাশ থেকে হা 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 করে হাসির শব্দ শোনা গেল। রাত বেশ অনেকক্ষণ চল এই প্রেমালাপ। স্নিগ্ধ সকাল, কুয়াশায় ঘেরা আকাশে আজ সূর্যের দেখা নেই, চারিপাশে শিশিরভেজা ঘাস। নামাজ পড়ে পুনম খালি পায়ে হাঁটছে, এই শিশিরভেজা শীতল পানি পায়ে লাগলে এক অদ্ভুত ভালোলাগা কাজ করে। হঠাৎই বাড়ির কথা মনে পড়তে সেদিকে পা বাড়ায়, দেখে তার মা রান্নাঘরে কাজ করছে। পুনমকে দেখে বলল, অডাই পুনম, নিশাকে একটু ডেকে দে তো, সকাল 7টা বাজে। আচ্ছা আম্মু। পুনম নিশাকে ডাকতে চলে যায়। নিশা গাইগুই করে উঠে বসে, তবে ভিতর থেকেই চিল্লিয়ে বলে, আপা তুমি যাও তো, আমি আসছি। পুনম চলে যায় রেডি হতে। নবম শ্রেণীর ছাত্রী সে। ব্যাগে নতুন বইগুলো ঢুকানোর আগে একবার হাত বুলিয়ে নেয়। নাকের কাছে নিয়ে গন্ধ শুকে, নতুন বছর মানেই তো নতুন ক্লাস, নতুন সহপাঠী, নতুন বইয়ের গন্ধ। তাই তো পুনমের মনে হয় প্রত্যেকটি দিন যদি নতুন বছর আসত তাহলে কিনা ভালো হতো। বড়ই অদ্ভুত ভাবনা। খাবার টেবিলে বসে আছে 3 জন। রূপসা এখনও ঘুম, তাই খেতে আসেনি। নিশাকে রোজিনা বেগম খাইয়ে দিচ্ছে। পারভেজ সাহেব চুপচাপ নিজের মতো করে খাচ্ছে। আজকে আর পারভেজ সাহেব রোজিনাকে কিছু বলল না। খেয়ে দিয়ে 2 মেয়েকে নিয়ে বের হল। রোজিনা স্বামীর গমনের দিকে তাকিয়ে থাকে। পারভেজ সাহেব বিয়ের পর থেকে শুরু করে সদা তাকে সম্মান করে এসেছে। বিয়ের পর পারভেজ সাহেব কোনো দিন তাকে তার ভাই বোন ও মেয়েদের সামনেও কখনো খারাপ ব্যবহার করেনি। তবে একবার তার ভাই করেছিল, সেবারের কথা মনে পড়ে রোজিনার। বিয়ের পর পারভেজ সাহেবের ভাইবোনেরা মোটামুটি সবাই নিজেদের মতো আলাদা থাকে। 2 ঈদ ও ডিসেম্বর মাস ছাড়া তাদের দেখা যায় না। তারা নিজের সংসার গোছাতে ব্যস্ত। পারভেজ সাহেবরা 3 ভাই 2 বোন। পারভেজ সাহেব মেজ। সবাই মোটামুটি ভালো হলেও পারভেজ সাহেবের ছোট ভাইটা ছিল রকচটা। গ্রামে বেড়াতে এসে তরকারিতে লবণ কম হওয়াতে কি হুলস্থুল অবস্থা করেছিলেন এবং তার বউয়ের উপর তেড়ে গিয়েছিলেন মারতে। সেদিন পারভেজ তাকে আটকে বলেছিলেন, স্বামী হচ্ছে স্ত্রীর বটগাছ, যে তাকে সর্বদা ছায়া দিয়ে রাখেন। তাকে ছায়া দেয়াটা শুধু কথাতেই না, কাজেও করতে হয়। সবচেয়ে বড় বিষয় হল তাকে সম্মান দেয়া। তুমি তোমার স্ত্রীকে কতটুকু সম্মান দাও, সেই হিসেবেই আমরাও তোমার স্ত্রীকে সম্মান দিব। তাই বললাম, তাকে সম্মান দিতে না পারো তাকে অসম্মান কখনো করো না। হডা পারভেজ সাহেব সর্বদা কথা ও কাজেও করে দেখিয়েছেন। সে কখনো তার মা ভাই বোনদের সামনে কখনো রোজিনা বেগমকে কটু কথা বলেনি। দীর্ঘশ্বাস ছাড়ল রোজিনা বেগম। বোনকে ফোন দিল বিয়েতে না করার জন্য। কিরে আপা, কি খবর? অবশ্য ভালোই থাকবি, সরকারি জামাই পাচ্ছিস। রুবির কথায় সূক্ষ্ম ঢোক গিল। রোজিনা বেগম মনে মনে অনেক কথা গুছানো থাকলেও বলতে পারছে না, কোনো রকম বলল, রুবি বিয়েটা খুব দ্রুত হয়ে যাচ্ছে না? বলিস কি আপা, তারা তো আরও আগে ডেট ফালাইতে চাই। না মানে বলছিলাম কি একটু ভাবার মতো সময় চাই। রোজিনা বেগমকে বলতে না দিয়ে রুবি বলল, কি বলিস আপা, এমন ভালো ছেলে তুই কোথায় পাবি? আর কোনো চাহিদাও নেই, ভাববার সময় নিবি, তারা কি তোদের আশায় বসে থাকবে? আরে বিয়ের বাজারে সরকারি চাকরির অনেক দাম, তারা সহজেই তাদের ছেলের জন্য মেয়ে পেয়ে যাবে। রুবির কথা একেবারে ফেলে দেওয়ার মতো না ভাবলেন রোজিনা বেগম। এর মধ্যেই রূপসাকে নিজের ঘর থেকে বের হতে দেখে আরও টুকটাক কথা বলে রেখে দিল। রোজিনা বেগম মেয়ের মুখের দিকে তাকায়, তখনই রূপসার ফোনের রিং বেজে ওঠে। রূপসার মুখে হাসি ফুটে ওঠে। রোজিনা বেগম বুঝে হয়তো গতকাল ঠিক করা মেয়ের হবু জামাই। গল্প পূর্ণিমায় বিলিনচন্দ্র। লেখিকা সাদিয়া আক্তার। পর্ব 4। রূপসার বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে। পারভেজ সাহেব কোনো কিছুতেই কৃপণতা করছে না, 2 হাত খুলে খরচ করছে। বড় মেয়ের জন্য গচ্ছিত স্বর্ণ বের করেছে। রোজিনা বেগমের কিছু স্বর্ণ রূপসাকে তিনি দিবেন। সব মিলিয়ে মোট 7 ভরি স্বর্ণ পেয়েছে রূপসা, যা বর্তমান বাজারে বিশাল মূল্য। তবে আগের বানানো দেখে খুব অল্প দামেই বানানো গিয়েছে। রূপসার বিয়েতে 2টা দল হয়েছে। একটা পুনমের দল, যেটাতে 2 ফুপি, তার চাচা চাচি ও চাচাতো ভাই বোনেরা রয়েছে। আরেকটা দল হল রূপসা, নিশা ও তার নানার বাড়ির আত্মীয়রা। রোজিনা বেগম অবশ্য সবারই ঠিকঠাক খেয়াল রাখছেন, কারণ পারভেজ সাহেব 3 জন মহিলা বাড়ির কাছের জন্য বলে রেখেছে।
তারাই বাসন ধোয়া মাজা কাটাকুটি করে দিচ্ছে, রোজিনা বেগম শুধু রান্না চাপায় আর কোনো সবজি কিভাবে কাটতে হবে তা বুঝিয়ে বলে। আজকে রোজিনা একটু বেশিই বোদস্ত, ছেলে পক্ষের বাড়ি হতে হলুদের তত্ত্ব নিয়ে আসবে। দূরের রাস্তা, তারা কাল আসতে পারবে না, তাই আজকেই আসবে। পুনম মা 1 কাপ চা বানাত। বাজার থেকে এসে পারভেজ সাহেবের বড় ভাই কামরুল সাহেব বলল। তখনই রুবি ফোড়ন কেটে বলল, ওই আবার চা বানাতে পারে নাকি পারে শুধু চা পান করতে? পুনম বড় খালার দিকে একবার তাকিয়ে আবার চাচার দিকে তাকিয়ে বলল, আমি তো চা কোনো দিন বানাইনি চাচা যান। পুনমের কথা শুনে কামরুল সাহেব হাসল। আম্মা কোনো কিছু না পারা কোনো দোষের কিছু না, চেষ্টাটাই আসল। এখন দেখি তোমার চেহারাই শুধু আমার আম্মার মতো নাকি কাজেও আমার আম্মার মতো। পুনম বড় চাচার কথা শুনে দৌড়ে রান্নাঘরে যায়। রান্নাঘরে তার মা চাচিরা পিঠা বানাচ্ছে। পুনমের 2টা চাচিই বেশ ভালো মাটির মানুষ। বড় চাচিমা আমাকে চা বানানো শিখাবে, বড় চাচাজানকে চা বানিয়ে খাওয়াব। এই পুনম, তোর চাচাজান কি এখানে শান্তি দিবে না এইটুকু মেয়েরে বলে চা বানিয়ে দিতে? চাচির কথা শুনে পুনম খিলখিল করে হাসে। আমিই বানিয়ে খাওয়াব, তুমি বলো কিভাবে বানাতে হয়। পুনমের চাচি বলতেই পুনম সেভাবে চা বানাতে থাকে, হাসি মুখে এটা সেটা বলতে থাকে। রোজিনা বেগম এক দৃষ্টিতে তাকিয়ে আছে পুনমের দিকে। মেয়েটা তার জায়দের সাথে যতটা সহজ তার সাথে না। আচ্ছা, মেয়েটা কি তার থেকে নিজেকে গুটিয়ে রাখে? পরক্ষণেই মস্তিষ্কের ভাবনা ছুঁড়ে ফেলে নিজের মতো ভাবনা তৈরি করে সে মা হিসেবে একটু শাসন করে এই যা। চা বানানো শেষ হলে কাপে ঢেলে বড় চাচার জন্য চা নিয়ে যায় পুনম। কামরুল সাহেব চায়ে চুমুক দিয়ে বলে, আহা মারে, তোর হাতের চায়ের স্বাদ একদম আমার মায়ের মতো। আবার রুবির দিকে তাকিয়ে বলে, কি বিয়ান সাহেবা, এক চুমুক খেয়ে দেখবেন নাকি? রুবি মুখ বাঁকায়। কামরুল সাহেব কাপের থেকে একটু চা পিরিচে ঢেলে রুবির সামনে দিয়ে বলে, আরে একটু খেয়েই দেখেন, ভালোই হয়েছে এবং বেশ ভালো হয়েছে। রুবি না পেরে চায়ের কাপ হাতে নেয়। মুখে নিয়ে দেখে, নাহ, বেশ ভালোই হয়েছে। ফু দিয়ে এক চুমুকে পুরোটা চা শেষ করে। কোনো কথা বলে না রুবি আর। আম্মাজানের জন্য আপনার একটা পুরস্কার পাওয়া রইল, সময় করে দিয়ে দিব। কামরুল সাহেবের কথা শুনে পুনমে হেসে তার চাচাতো বোন ঝিনুকের কাছে চলে যায়। পুনমের বড় চাচার 1 ছেলে 2 মেয়ে, তার ছেলে আসেনি, কাল আসবে, তার ইউনিভার্সিটিতে পরীক্ষা তাই। আর ছোট চাচার যমজ বড় 2 মেয়ে আর ছোট একজন ছেলে। বড় ফুপু 2 ছেলে। আর ছোট ফুপুটা এখনও বিয়েই করেনি। তবে এখানে সবার মধ্যে পুনমের সাথে ছোট ফুপুর ভাব বেশি। তাদের কাজিন দলের মধ্যে মেয়ের সংখ্যা নেয় বেশি। তারা আজ সবাই পুনমের সাথে পুনমের ঘরে ঘুমাবে, তাই পারভেজ সাহেব খাট খুলে পুরো ফ্লোরে তোশক বিছিয়ে দিয়েছে। ছেলের বাড়ির লোক এসেছে, এদের সাথে পুনমের বড় চাচার ছেলে চন্দ্র আসে। আর এসেই ছেলে পক্ষের আপ্যায়নে দস্ত হয়ে পড়েছে। তাদের একা হাতে সামলাতে দেখে পারভেজ সাহেব ও কামরুল সাহেব ও তাদের ছোট ভাই মিরাজ সাহেব হাফ ছেড়ে বাজ যাক, তারা এখন ছেলেটাকে সাহায্য করলেই হবে। চন্দ্র সবার সাথে হাসি মুখে কথা বলছে, তার হাত ধরে আছে 12 বছর বয়সী রায়রান, মিরাজ সাহেবের ছেলে। নিশা গুটি গুটি পায়ে কনকের পিছনে দাঁড়ায়। ভালো আছেন চন্দ্র ভাই? কিরে পিচ্চি, বড় হয়ে গেছিস দেখছি, চন্দ্র হাসি মুখে বলল। চন্দ্রের কথা শুনে নিশা লজ্জা পায়। 12 বছর বয়সী ইচড়ে পাকা নিশা কনককে পছন্দ করে, তা কনকের বোন মুক্তি জানিয়েছে তাকে। ফোনে বলতে বলতে সেই কি হাসা! বললেন না তো আমাকে কেমন লাগছে? চন্দ্রের নিশার দিকে ধ্যান নেই, তার ধ্যান ধারণা বিচরণ করে সামনের রমণীর দিকে। ধীর পায়ে বেবি পিঙ্ক কালারের 3 পিচ পরে হাঁকছে, লং স্লিভের বেবি পিঙ্ক 3 পিচের জন্য যেন রূপ খুলেছে পুনমের। মাথায় ঘোমটা দেয়া, তাতেই যেন আরও সুন্দর লাগছে। ঘোমটার আড়ালে কিছু অবাধ্য চুলের আনাগোনা দেয়া যায়। আব্বা, অন্য দিকে তাকা, আমার আম্মার নজর লেগে যাবে। পিছন থেকে মিরাজ সাহেব বলতেই কনক বলল, লাগবে না ছোট চাচা, নজর টিকা লাগিয়ে দিয়েছি, আসো কানে কানে বলি কিভাবে লাগিয়েছি। পিছন থেকে বাকি 2 ভাই গলা খাকারি দিল। পারভেজ সাহেব গম্ভীর স্বরে বল, এমন বেকার জামাইয়ের কাছে মেয়ে দিব না আমার। আমিও বিয়েটা করে নেই, এমন শ্বশুর বাড়িতে বুকে পাঠাব না যেখানে আমার বুকে মারা হয় আর এমন মার মেরেছে যে জ্বর এসে পড়েছে। গম্ভীর স্বরে বলেই চলে গেল। এতক্ষণে নিশা দাঁড়িয়ে সব শুনছিল আর মুচকি হাসছিল। সে ভেবেছে চন্দ্র তাকে নিয়েই কথাটা বলছে, তবে শেষের কথাটা মিলাতে পারছে না। পরেই মনে পড়ল পরশু তার বাবা তাকে একটা থাপ্পড় দিয়েছিল, সেটার কথাই হয়তো বলছে। পারভেজ সাহেব ধোক গিল। কামরুল মাথা নাড়ায়। এই ঘাড় তো ডারা ছেলেটার কানে সব চলে যায়। কিভাবে গেল সেটাই ভেবে পায় না। পুনম বোনদের সাথে দাঁড়িয়ে কথা বলছিল।
এই পুনম বাসাতেই তো আছিস, মাথার কাপড় সরিয়ে দে, এত সুন্দর করে চুল বেঁধে দিলাম কেন যদি নাই দেখাস। মুক্তির কথা শেষ হতে না হতেই পিছন থেকে কেউ বল, মাথা থেকে কাপড় সরলে একটা চুলও আস্ত থাকবে না, গোছা ধরে কেটে দিব সবার সামনে। চন্দ্রের কথা শুনে মুক্তি ও পুনম ধোক গিল। মুক্তি কোনো রকম হেসে বল, তুমি কখন এসেছ ভাইয়া, আজই এসেছ বলনি তো। চন্দ্র মুক্তির কথা জবাব না দিয়ে পুনমের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বল, ঘরে যা, চাচিমা ডাকে। পুনম মাথা নাড়িয়ে চলে যায়, এই লোককে এখন কিছু বললেও ঝাড়ি খেতে হবে। বাড়ির একমাত্র ছেলে হওয়াতে সবাই বেশ আদর করে তাকে। রাইয়ে ড্যান হওয়াতেও সেই আদর কমে নাই। পুনমের যাওয়ার দিকে তাকিয়ে মুক্তিকে বলল, এরপর থেকে যেন পুনমের ঠোঁটে জোর করে লিপস্টিক দিতে না দেখি। মুক্তি নাক মুখ কুচকে সেখান থেকে চলে যায়। তার এই ভাইটার জন্য মেয়েটা একটু শান্তি পায় না, তাদের বাসায় গেলেও সেবার এইটে পরীক্ষা দিয়ে গেল, সারাদিন ঘরে বন্দি করে রেখেছে থাকে চন্দ্র। মেয়েটা বোনদের সাথে কতটা চঞ্চল, সেই চঞ্চলতা হারিয়ে যায় বাড়িতে আসলে আর তার ভাইয়ের সামনে পড়লে। তবে মুক্তি এটাও মানে চন্দ্রকে মোটামুটি সবাই ভয় পায়, ইভেন পুনমের খালা মামারাও। গল্প পূর্ণিমায় বিলীন চন্দ্র। লেখিকা সাদিয়া আক্তার। পর্ব ৫। তোর ঘর তো ঘর না, পুরো একটা সৌরজগত পূর্ণ। ঝিনুকের কথা শুনে হাসল পুনম। তখনই মুক্তি বলল, হাসিস না পূর্ণ, তুই এত সুন্দর আঁকিস, একটা ইউটিউব চ্যানেল খুললেই তো পারিস। আপু ফোন নাই আমার কাছে, আর এই আর্ট করে ভিডিও করা খুব ভেজাল লাগে, আমি এত ভেজাল করতে পারব না। ঝিনুক মুক্তি রিমি পুনমের দিকে তাকিয়ে আছে। মুক্তি সবার বড় হলেও ও বোনদের সাথে বন্ধুর মতো মেশে। তারা সবাই একসাথেই শুয়েছে, মশারির নিচে ৪টা বালিশ সারিতে বেঁধে শুয়েছে ৪ রমণী। ঘরে ঢুকেই তাদের চোখ গিয়েছিল দেয়ালের দিকে, তবে তখন কিছু বলেনি, ওই যে রাতে ঘুমানোর সময় সারাদিনের জমানো কথা উগরায় তারা। আর্টের কথা থেকে কথা চলে যায় চন্দ্রের দিকে। রিমি বল, এই মুক্কু আপু আমাদের নিশা নাকি চন্দ্র ভাইকে পছন্দ করে? নিশার বাচ্চা মানুষ রিমি, এগুলো কি বলিস? তুই চুপ কর পূর্ণ, তোর বোন বয়সের আগেই পেকে গেছে প্রেম প্রীতি ও বুঝে। তখনই বাইরে থেকে শোনা গেল, এখনও ফিসফিসিয়ে কথা কিসের, ঘুমা সব কয়টা? ৪ জন একে অপরের দিকে তাকায়, চন্দ্র ভাই এখানে কি করছে? ঝিনুক চিল্লিয়ে বলল, ঘুমাচ্ছি ভাইয়া। চন্দ্র চলে যেতে হাফ ছাড়ে ৪ জন আর বেশি কথা না বলে চুপচাপ ঘুমিয়ে যায়। জানো আপু, চন্দ্র ভাইয়া আমাকে পছন্দ করে। নিশা লাজুক স্বরে বলল। হবু স্বামী লিমনের সাথে কথা বলছিল রূপসা। নিশার কথা শুনে তার দিকে ভ্রু কুঁচকে তাকায়। পাগল হলি নাকি চন্দ্র ভাইয়ার? কথাটা শেষ করার আগে কলটা মিউট করে নিয়ে বল, আমি তোর থেকে ১ সেট বেশি সুন্দরী, তাও চন্দ্র ভাইয়ার মন গলাতে পারলাম না। ভেংচি কাটে নিশা, হু তার সাথে হিংসামি করছে, আমি বেশি সুন্দর বিড়বিড় করে বলে মুখ বাঁকায়। রূপসা আবার কথা বলায় দস্ত হয়ে পড়ে, খেয়াল করে না এই ঝাল মরিচ বোম্বাই মরিচের আকার ধারণ করেছে। চাঁদের আলোটা আজ বেশ উজ্জ্বল, মনে হচ্ছে পূর্ণিমা। দক্ষিণা জানালার দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে এক দৃষ্টিতে পুনমের দিকে তাকিয়ে তাকে চন্দ্র। পুনমের ঘরের জানালা থেকে ৩ হাত দূরত্বে বেশ উচ্চ দেয়াল। এই দেয়ালটা অবশ্য চন্দ্রই দিতে বলেছে পারভেজ সাহেবকে। দেয়াল ভেদ করে চাঁদের আলোয় চন্দ্র দেখছে পুনমকে। বেশ গোছালো ঘুম পুনমের, এই যে ঘুমিয়ে আছে তাও জামা কাপড় তার স্থান হতে একটুও নড়েনি। ঘুমের ঘোরেই রিমি পুনমকে জড়িয়ে ধরলে চন্দ্র ভ্রু কুঁচকে তাকাত। বিড়বিড় করে বলে, সর বজ্জাত রিমি, আমার পুনমের এত কাছে গেলিক ড্যান, ওরে এখনো আমি স্পর্শ করতে পারিনি, সেখানে তুই জড়িয়ে ধরে ঘুমিয়ে আছিস দীর্ঘ ৪ বছর ধরে, সেই স্বপ্ন আমি লালিত করেছি, তা এভাবে হন্য করতে পারিস না। রিমি ঘুমের ঘোরে আবার সরে যেতেই শ্বাস ফেল চন্দ্র। আবার পুনমের দিকে তাকিয়ে চলে যেতে যেতে গুনগুন করতে থাকল, শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি। রাত ৩টা এর মধ্যে নিঃশব্দে পারভেজ সাহেবের ঘরে প্রবেশ করে কেউ। পারভেজ সাহেবের ঘরে রোজিনা, রুবি ও তার খালাতো বোনেরা ঘুমিয়ে আছে উপরে, কেউ নিচে, কেউ বিয়ে বাড়িতে যা হয় আর কি, যে যেই স্থান পায় সেই স্থানেই ঘুমিয়ে পড়েছে। ঘোর অন্ধকার হলেও লোকটি ঠিক রোজিনা ও রুবির মাঝখানে দাঁড়ায়, হাঁটু গেড়ে বসে নিজের পকেট থেকে একটা ছোট্ট শিশি বের করে ড্রপের সাহায্যে রোজিনার বাম হাতে পরপর ৩ ফোঁটা তরল জাতীয় কিছু দেয়। রোজিনা ঘুমের তালে হালকা গুঙ্গিয়ে উঠলেও উঠে না। লোকটি বাঁকা হেসে বেরিয়ে যায়। শিশিটা পকেটে পুড়তে পুড়তে মনে মনে ভাবে, যেই হাত আমার পুনমের হাতে অকারণে উঠেছে সেই হাতকে হালকা শাস্তি দেয়া চন্দ্রের জন্য নিড ফিউল। চন্দ্র বাইরে এসে নিজের ঘরের দিকে যায়, ঘরে ঢোকার আগেই তাকে কেউ টেনে নিয়ে যায় কলার টেনে। চন্দ্রকে টেনে এনে বাড়ির উঠোনে ছাড়তেই চন্দ্র বল, কলার টেনে আনলেক দেন আব্বু,
ইট কিস ব্যাড ড্যানার্স? এখন তোমার কাছ থেকে আমার ড্যানার্স শিখতে হবে? অবশ্যই, সেটা যদি না জানো। চন্দ্র। কামরুল সাহেবের গম্ভীর স্বর কানে যেতেই চন্দ্র বুঝতে পারে কিছু একাটা হয়েছে। সে বাবার দিকে তাকিয়ে বল, কি হয়েছে আব্বু? রোজিনার ঘরে তুমি কি করছিলে? এদিক ওদিক তাকায় চন্দ্র, তবে কিছু বলে না। কামরুল সাহেব আবার জিজ্ঞাসা করতেই গম্ভীর স্বরে বল, বিনা দোষে যেই হাত আমার পুনমের উপর ওঠে সেই হাতকে ছোট্ট একটা শাস্তি দিয়েছি। জাস্ট লিটিল পানিশমেন্ট। বলেই চন্দ্র হনহন করে চলে যায়। কামরুল সাহেব মাথায় হাত দিয়ে বসে পড়ে। তার ভাই যদি পুনমের প্রতি চন্দ্রের এত অবসেশন জানতে পারে, জীবনেও তার কাছে পুনমকে বিয়ে দিবে না। তাদের বাড়িতে রোজিনা, পুনম, নিশা, রূপসা বাদে সবাই জানে চন্দ্র পুনমকে ভালোবাসে। ভাতিজার এই ভালোবাসা প্রথমে উপেক্ষা করলেও পরবর্তীকালে পারভেজ সাহেব মেনে নেয়। তাদের বড় আদরের ছেলেটা হয়েছেও তাদের বাবার মতো, তাই একটু বেশিই আদর করে সবাই। সকাল সকাল বিয়ে বাড়িতে হুলস্থুল অবস্থা। রিয়াজ সাহেবকে আর রোজিনা বেগমকে নিয়ে সবাই চিন্তিত। রোজিনা বেগম কাল রাতে টের না পেলেও সকাল হতে হাতের যন্ত্রণায় কাতরাচ্ছে। বড় বড় 4টা ধোসা পড়েছে, এমন লাগছে মনে হচ্ছে পুড়েছে। অথচ কাল রাতেও তার হাত ভালো ছিল। অন্যদিকে রিয়াজ সাহেবের হয়েছে পেট খারাপ। এই পর্যন্ত 50 বার সে বাথরুমের সফর করে এসেছে, যার এবারও পেটের গুড়গুড় শব্দে উঠতেই রায় ড্যান কাউন্ট করে বল, ঝুনি আপা, রিয়াজ মামার হাফ সেঞ্চুরি হয়ে গেছে। এই পর্যন্ত ঝিনুক ভাইকে ধমক দিয়ে নিজেও মিটমিট করে হাসল। এখন কেউ শুনতে পেলে কেলেঙ্কারি হয়ে যাবে। রিয়াজ সাহেবের হাফ সেঞ্চুরি হতেই তাকে আর রোজিনা বেগমকে নিয়ে পারভেজ সাহেব বাজারে ডাক্তারের কাছে ছুটে। বিয়ে বাড়িতে অজস্র কাজ, তার মধ্যে এই অসুস্থতা। রোজিনা বেগম অটোতে বসেও হায় হুতাশ করছে। আহারে, আমার মেয়েটার বিয়ের কোনো কাজই আমি করতে পারছি না, কেমন মা আমি, বলেই বিলাপ করে কাঁদছে। পারভেজ সাহেবের এবার বিরক্ত লাগে। অনেকক্ষণ ধরে বুঝিয়েও এই মহিলাকে সে থামাতে পারনি। এই এখন বিরক্ত মুখে চুপচাপ বসে আছে। এর মধ্যেই রিয়াজ সাহেবের পেটের মধ্যে আবার গুড়গুড় শব্দ হতেই সে বল, পারভেজ গাড়ি থামাতে বল, আমি নামব। অটোরিকশা তৎক্ষণাৎ থেমে যায়। পারভেজ সাহেব বলে, কোনো ঝোপের কাছে নিয়ে থামাও। অটোরিকশা 2 মিনিটের মধ্যে সেখানেই থামে। অটোরিকশা থামতেই রিয়াজ সাহেব দৌড়ে ঝোপের আড়ালে বসে পড়ে। পারভেজ সাহেব দৌড়ে আশেপাশে দোকান খোঁজ করে পেয়েও যায়। সেখান থেকেই একটা ওয়েট টি স্নুর প্যাকেট নিয়ে নেয়। পারভেজ সাহেব দূর থেকে রিয়াজ সাহেবের দিকে বাড়িয়ে বল, এটা দিয়ে পরিষ্কার করে আসুন ভাই। রিয়াজ সাহেব প্যাকেট নিয়ে যেতে যেতে বিড়বিড় করে বল, বুড়া বয়সে বাচ্চা গো, হাগুমুতু পরিষ্কার করা টি স্লু দিয়ে নিজেকে পরিষ্কার করমু। আস্তে আস্তে বললেও পুরো কথাই কানে যায় পারভেজ সাহেবের। রিয়াজ সাহেবের কথা শুনে পারভেজ সাহেবের ব্যাপক হাসি আসছে। সে কোনো রকম ঠোঁট চেপে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর রিয়াজ সাহেব লুঙ্গির গিট দিতে দিতে উঠে আসলে পারভেজ সাহেব হাসি না থামাতে পেরে মুখ ঘুরিয়ে নেয়। অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করে রিয়াজ সাহেবকে নিয়ে আবার বসে অটোরিকশায়। চলবে।